যতই তুমি স্বপ্ন দেখো কেন শুভেন্দু বাবু, তুমি কিন্তু নিজের বাস নিজে ডেকে নিয়ে আসছো। খেয়াল রাখতে হবে কল্যাণ ব্যানার্জির এই অকল্যাণকারী আচরণ এবার না ভারী পড়ে যায়। নরেন্দ্র মোদীকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, মাটির তলা থেকে আর উঠবে না। এবার যখন নির্বাচন হবে 100খানা সিটও ভারতীয় জনতা পার্টি পাবে না, লিখে রাখুন। কল্যাণবাবু জেনে রাখুন, এবার আপনি জামানত বাজেয়াপ্ত হবে, কিংবা আপনার যে দলটি টিকিট দিত সেই দলটিই থাকবে না। মমতা ব্যানার্জির মতন একজন গুন্ডাকে, আমি নেত্রী বলছি না তাকে, কোনোদিন তিনি জননেত্রী হতে পারেন না। অন্তত গতকালের রিপোর্ট বেরোনোর পরে ভূভারতে কেউ ওনাকে আর জননেত্রী বলবেন না। মেন অপরাধী ছিল মমতা ব্যানার্জি, এবং এই শহীদদের ন্যায় না দিয়ে তাদের প্রদেয় টাকা থেকে 23 লক্ষ টাকা কাটমানি চুরি করে এই অপরাধে মমতা এবং মমতাকে সাপোর্ট করার জন্য দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি খুব শীঘ্রই জেলে যাবে। এই পাইপ গান, তরোয়াল, ডেগার কোথার থেকে এসেছিল? মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট অ্যারেস্ট করে ইন্টারোগেশন করুক, সব বেরিয়ে যাবে। পাবলিক ইন্টারেস্টের চাইতে যে মহিলা 30 বছরে তার পলিটিক্যাল ইন্টারেস্টে বেশি কাজ করে 21শে জুলাই শহীদদের সাথে প্রতারণা করে রাজনৈতিক ভাষ্যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে রিপোর্টটা বাইরে বের করে দিলেন, যে রিপোর্টটা 2014 সালে জমা দেওয়ার পরেও মমতা ব্যানার্জি বের করেনি, কত বড় প্রতারক, তার শহীদদের সাথে কত বড় প্রতারণা। ঘটনাটা যিনি ঘটিয়েছিলেন, যার নেতৃত্বে ঘটনাটা হয়েছিল, যিনি মুখ্য সাক্ষী, মমতা ব্যানার্জিকে সেদিন কিন্তু ডাকেনি সাক্ষী দেওয়ার জন্য। আজকে মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলেছেন, 29-এ তিনি পালা বদল করিয়ে দেবেন। শহীদ পরিবারগুলো চাইলে ওই ঘটনা এফআইআরটা করতে পারেন। আমি বলছি এইবার কিন্তু মুখ্যমন্ত্রী, এই অপসারিত মুখ্যমন্ত্রী ওই ঘটনার মেন অভিযুক্ত, আমি বলছি মেন অভিযুক্ত, কোথাও নাম আসেনি তার। উনার কি ভূমিকা ছিল এই কমিশনের রিপোর্ট না বের করার পিছনে? সেদিন 3টে বাস পুরানো হয়েছিল এই তথাকথিত গান্ধীবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাছাড়া 35টি গাড়ি ভাঙচুর হয়েছিল। 13 জন যুব কংগ্রেসের নেতা বা কংগ্রেসের নেতা গুলিতে মারা যাওয়ার পরে 215 জন পুলিশ আহত হয়েছিল। মমতা ব্যানার্জির রাজত্বকালে মদ খেয়ে, বিষ মদ খেয়ে মরলেও 2 লাখ টাকা পেয়েছে। শহীদের মৃত্যু, যেই শহীদের মৃত্যুর উপরে তিনি দাঁড়িয়ে মসনদ তৈরি করেছিলেন, ক্ষমতার মসনদ, প্রতি বছর ডিম পার্টি করতেন, ডিম ভাত পার্টি, পাগলু ড্যান্স করতেন, লোকের জীবন জীবিকাকে তছনছ করে 21শে জুলাইয়ের 1 সপ্তাহ আগের থেকে সারা পশ্চিমবঙ্গে তার নেতা কর্মীরা গুন্ডামি করেছে। বাস থেকে, ট্রেন থেকে সাধারণ যাত্রীদের নামিয়ে গুন্ডামি করে কলকাতায় যে আসরটা তিনি করেছিলেন, সেই আসরের মূল প্রতিপাদ্য কি ছিল? উনি জেলে যাবেন। যে জেলে যাওয়াটা সেই সময় বুদ্ধবাবুরা পারেননি। যে জেলে যাওয়াটা, ওনাকে জেলে ঘাট ধরে ঢুকাতে পারেননি সেই সময় রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র, যার আদেশকে অমান্য করে দলের অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কতগুলো নিরপরাধ লোককে নিয়ে গিয়ে মহাকরণ ঘেরাওয়ের নাম করে গুন্ডামিটা তিনি করেছিলেন। তারা যে কাজটা করতে পারেনি, ঐতিহাসিক ভুলটা করে গিয়ে রাজনৈতিক মাটি শক্ত করতে সাহায্য করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জির মতন একজন গুন্ডাকে, আমি নেত্রী বলছি না তাকে, কোনোদিন তিনি জননেত্রী হতে পারেন না। অন্তত গতকালের রিপোর্ট বেরোনোর পরে ভূভারতে কেউ ওনাকে আর জননেত্রী বলবেন না। কাল যে আমাদের শহীদ 21শে জুলাই নিয়ে যে রিপোর্টটা বেরিয়েছে, সেই রিপোর্টটার প্রতিপাদ্যগুলো ইতিমধ্যে সাধারণ মানুষ এবং যে মানুষগুলোর মৃত্যুর উপরে দাঁড়িয়ে, শবদেহের উপরে দাঁড়িয়ে এই আন্দোলনটাকে তিনি দিনের পর দিন করে গেছেন, সেই আন্দোলনের কালকে পরিসমাপ্তি করে দিয়েছেন মাননীয় আরেকজন জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়। দেখুন, মমতা ব্যানার্জি আজকে অনেক বড় কথা বলছেন। ফি বছর 1998 সালে তিনি তৃণমূল ভেঙেছেন, কংগ্রেস ভেঙেছেন। 1992 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে উপস্থিত থাকাকালীন যেদিন সোমেন মিত্রর কাছে রাজ্য সভাপতি নির্বাচনে হেরে গেলেন, সেদিন থেকে উনি প্ল্যান করে নিয়েছিলেন দল কংগ্রেসকে তিনি ভাঙবেন। এবং
ষড়যন্ত্র করছিলেন ওই দলের মধ্যে থেকে, এবং বাইরে প্রচার করে বেড়াচ্ছিলেন সিপিএম এর মদতে রিগ করে সৌমেন মিত্র জিতেছে, আমাকে হারানো হয়েছে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, 92-তে তিনি হারলেন, 93-তে তিনি দলের মতবাদকে, দলের সাজেশনকে, দলের আদেশকে অবমাননা করে তিনি সোজাসুজি মহাকরণ যখন অভিযান করতে গেলেন, সেদিন তিনি যে বেআইনি কাজটা করেছিলেন মহাকরণ অভিযানের, সেই বেআইনি কাজটার খতিয়ান পরতে পরতে সেই সময় হাইকোর্টে জমা করেছিল তৎকালীন রাজ্যের স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। কি বলেছিলেন সেই সময়, যদি তুমি বর্ণনাটা দেখো, হাইকোর্টে যেটা রিপোর্ট জমা পড়েছিল, যে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, মানে তৎকালীন যুবনেত্রী, কংগ্রেসের সভাপতি নন কিন্তু, তিনি সেদিন এই আন্দোলনের নাম করে যেভাবে সমস্ত কলকাতাকে অচল করে দিয়ে কার্যত একদম পুরোপুরি মহাকারণে মদ্যপ মাতাল গুন্ডাদের আসর বসিয়েছিলেন। এবং শুধু তাই নয়, তুমি যদি আরো ভালো করে দেখো, সেদিন পরবর্তীকালে যখন এই মানে হাইকোর্টের আমাদের মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিবের রিপোর্টটা জমা পড়ে, সেখানে বলা হচ্ছিল সেদিন এই মব, যে মবকে মমতা ব্যানার্জি বারবার বলছেন যে গান্ধীবাদী আন্দোলনটা তিনি করেছিলেন ভোটার আই কার্ডের সংশোধনের নাম করে, সেদিন 3টে বাস পুরানো হয়েছিল এই তথাকথিত গান্ধীবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাছাড়া 35টি গাড়ি ভাঙচুর হয়েছিল। 13 জন যুব কংগ্রেসের নেতা বা কংগ্রেসের নেতা গুলিতে মারা যাওয়ার পরে 215 জন পুলিশ আহত হয়েছিল। তার মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, সদর শহর 7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 35 জন পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের অনেকের শরীর থেকে স্প্লিন্টার, বোমের স্প্লিন্টারের টুকরো এবং পাইপ গানের গুলি পাওয়া গেছিল। শুধু তাই নয়, পুলিশ তালতলা পুলিশের সার্জেন্ট ডিকে ঘোষাল, তার গুলি লেগেছিল। শুধু তাই নয়, সাব ইন্সপেক্টর কালাচাঁদ সমাদ্দারের শরীরে বোমার আঘাত ছিল। পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর একে গাঙ্গুলি, এসএসকেএম এর সামনে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমি তোমাকে বলছি, সেদিন প্রচুর দোকান ভাঙচুর করেছিল এই মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বেআইনি জমায়েত। এবং শুধু তাই নয়, 17টি বোমা উদ্ধার করেছিল পুলিশ, 2টি তরোয়াল, ভোজালি, পাইপ গান, চপার, ডেগার। আমি তোমাকে পরিষ্কার বলছি, সেদিন মনীশ গুপ্তর রিপোর্টটা কি ছিল? মদ্যপ গুন্ডাদের, সমাজ বিরোধীদের জড়ো করা হয়েছিল। এবং পরবর্তীকালে যখন এইটা কমিশন তৈরি করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে, সেই কমিশনের রিপোর্টটাই কি ছিল? কমিশনের রিপোর্টে পড়তে পড়তে লেখা ছিল 25 লক্ষ টাকা করে যে শহীদ পরিবারকে দেওয়ার কথা ছিল, সেখানেও তো মমতা ব্যানার্জি 2 লাখ টাকা 2 লাখ টাকা করে দিয়েছে। শুধু নয়, মমতা ব্যানার্জি রাজত্বকালে মদ খেয়ে, বিষ মদ খেয়ে মরলেও 2 লাখ টাকা পেয়েছে। শহীদের মৃত্যু, যেই শহীদের মৃত্যুর উপরে তিনি দাঁড়িয়ে মসনদ তৈরি করেছিলেন, ক্ষমতার মসনদ, প্রতি বছর ডিম পার্টি করতেন, ডিম ভাত পার্টি, পাগলু ড্যান্স করতেন, লোকের জীবন জীবিকাকে তছনছ করে 21শে জুলাইয়ের 1 সপ্তাহ আগের থেকে সারা পশ্চিমবঙ্গে তার নেতা কর্মীরা গুন্ডামি করেছে। বাস থেকে, ট্রেন থেকে সাধারণ যাত্রীদের নামিয়ে গুন্ডামি করে কলকাতায় যে আসরটা তিনি করেছিলেন, সেই আসরের মূল প্রতিপাদ্য কি ছিল? পাবলিক ইন্টারেস্টের চাইতে যে মহিলা 30 বছরে তার পলিটিক্যাল ইন্টারেস্টে বেশি কাজ করে 21শে জুলাই শহীদদের সাথে প্রতারণা করে রাজনৈতিক ভাষ্যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে রিপোর্টটা বাইরে বের করে দিলেন, যে রিপোর্টটা 2014 সালে জমা দেওয়ার পরেও মমতা ব্যানার্জি বের করেনি, কত বড় প্রতারক, তার শহীদদের সাথে কত বড় প্রতারণা, সেই রিপোর্ট বের করে কার্যত বুঝিয়ে দিলেন যে মমতা ব্যানার্জি সংসদীয় গণতন্ত্র এবং রাজনীতির সাথে কোন লেভেলের বিশ্বাসঘাতকতা করেছিল। এই শহীদ পরিবারগুলোর লাশ নিয়ে তিনি রাজনীতি করেছিলেন। এদের কোনোদিন ন্যায় দেয়নি একমাত্র শহীদ, জীবন্ত শহীদ সিরাজুল, যেদিন প্রাণ হাতে নিয়ে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বন্দুক দাগিয়েছিল, তার চাকরি চলে গেছিল, আজও তিনি ভিক্ষাবৃত্তি করেন। আমার প্রশ্নটা কোথায় গিয়ে, যে আজকে মমতা ব্যানার্জি সেদিন এই রিপোর্টটা যেটা কালকে প্রকাশিত হয়েছে,
সেখানে রিপোর্টে 8 নম্বর একটা কলামে পরিষ্কার লেখা আছে, সেদিন নেও রোড, রেড রোড ক্রসিং, ডরিনা ক্রসিং, মেট্রো সিনেমা হলের সামনে কিংবা এক্সপ্ল্যানেড ইস্টে যে গুলি চালানোটা হয়েছিল, সেই গুলি চালানোটা বামেরা উদ্দেশ্য বিনা যুক্তিতে অপ্রয়োজনীয়ভাবে করেছিল। শব্দটা লেখা ছিল আননেসেসারি, উইথাউট প্রভোকেশন অ্যান্ড উইথাউট জাস্টিফিকেশন। কিন্তু এখানে কিন্তু একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে সেদিন এই পুরো এন্টার এপিসোডে 2011 সালে ক্ষমতায় এসে যে কমিশনটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিল, যেই কমিশনে প্রত্যেকে সাক্ষী দিয়েছিল, মনীশ গুপ্ত থেকে শুরু করে 45 জন, এমনকি 26/2/2000 তোমার সম্ভবত 2012 তৎকালীন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত সাক্ষী দিয়েছেন আমাদের রবিন বাবুর সাথে, তাদের সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে সেদিন পর্যন্ত কমিশনের সুপারিশে লেখা ছিল যে এই কমিশন কাজ করতে গিয়ে যে সমস্ত ডকুমেন্টস পাওয়ার কথা তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি পরিচালিত সরকার দেয়নি, তাহলে এই তথ্যগুলো যদি না দিয়ে থাকে, তখন কমিশন কি বলেছিল, যারা এই তথ্যগুলো লুকিয়েছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার সুপারিশ মমতা করেনি। শুধু তাই নয়, শুনে রাখো, এই 44 জনকে যারা ডেকে সাক্ষ্য নেওয়া হয়েছিল, তার মধ্যে তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, তারপরে একাধিক লোক ছিল। এখানে আশ্চর্যজনকভাবে এই ঘটনাটা যিনি ঘটিয়েছিলেন, যার নেতৃত্বে ঘটনাটা হয়েছিল, যিনি মুখ্য সাক্ষী, মমতা ব্যানার্জিকে সেদিন কিন্তু ডাকেনি সাক্ষী দেওয়ার জন্য। আজকে মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলেছেন, 29-এ তিনি পালা বদল করিয়ে দেবেন। তিনি বলছেন বিজেপির পাশবালিশ না হয়ে বিজেপিতে চলে যান, চোরগুলো এখন বিজেপিতে চলে গেছে। আমি পরিষ্কার বলছি, 1993 সালে 21শে জুলাইয়ের সেই ভয়ানক ঘটনার পরে মমতা ব্যানার্জি কোনো শহীদ দিবসেই শহীদদের কথা তর্পণ করেননি। প্রথম দিকে তিনি সিপিএম কে গাল দিতেন, তারপরে তিনি বিজেপিকে গাল দেওয়া শুরু করলেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন কিংবা বিরোধী নেত্রী থাকাকালীন, আজকে তিনি অপসারিত মুখ্যমন্ত্রী থাকাকালীনও ওই শহীদ মঞ্চটাকে ব্যবহার করেছেন বিরোধীদের গালাগালি করতে, পাগলু ড্যান্সের নৃত্য দেখাতে এবং তার রাজনৈতিক কেরিয়ারকে পুনর্জীবন করতে। কিন্তু এ যাত্রা তিনি হবে না। আমি বলছি, যে সুপারিশ কালকে, যে কমিশনের সুপারিশটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বের করলেন, তারপর একটা ক্লজ অ্যাড করেছেন, শহীদ পরিবারগুলো চাইলে ওই ঘটনার এফআইআরটা করতে পারেন। আমি বলছি, এইবার কিন্তু এই অপসারিত মুখ্যমন্ত্রী ওই ঘটনার মেন অভিযুক্ত, আমি বলছি মেন অভিযুক্ত, কোথাও নাম আসেনি তার। উনার কি ভূমিকা ছিল এই কমিশনের রিপোর্ট না বের করার পিছনে? উনার কি অভিপ্রায় ছিল? মনীশ গুপ্ত এই ঘটনার অন্যতম অভিযুক্ত যে লোকটি, তাকে বাঁচাতে, তাকে ক্যাবিনেট মিনিস্ট্রি এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছে তাকে বাঁচাতে, এবং সেই সময় আর কি কি গুন্ডামি হয়েছিল, মমতা ব্যানার্জির কি কি ভূমিকা ছিল, এগুলোকে সাপ্রেস করতে, এটাকে সাপ্রেস, জাস্ট একটা সাপ্রেশন, এটা একটা রিপোর্টটাকে সাপ্রেশন, একটা উইলফুল পদ্ধতি, উইলফুল, ইচ্ছাকৃত। এই মমতা ব্যানার্জির ভূমিকাটাও কিন্তু উঠে আসবে। গা বাঁচাতে যারা বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, তাদের তৃণমূল বলবেন না, বালিশ চাটা, বা তাদের বলবেন বিসি এর অনেক মানে হয়, আমি বললাম না, শুধু বালিশ চাটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। তাই অভিষেক আছে এখনো? ঠিক আছে, হ্যাঁ আছে, ঠিকই, বেশ। তো 2013 সালে অভিষেক কোথায় ছিল? কত বয়স ছিল? হিসাবটা করো তো। আমি বলছি এইসব কথাবার্তা বলে লাভ নেই। 21শে জুলাই অতগুলো মানুষ 1993 সালে নিহত হওয়ার, যার কাণ্ড জ্ঞানহীন আচরণের জন্য এই মানুষগুলো মারা গিয়েছিল, সে মেন অপরাধী মনীশ গুপ্ত নয়, মেন অপরাধী ছিল মমতা ব্যানার্জি। এবং এই শহীদদের ন্যায় না দিয়ে তাদের প্রদেয় টাকা থেকে 23 লক্ষ টাকা কাটমানি চুরি করে, এমনকি যারা আহত তাদের জন্য একটা মোটা টাকা সুপারিশ করা হয়েছিল, সেটাও পর্যন্ত ছেড়ে দিয়ে মাত্র 15,000, 20,000, 25,000 শুল্টে দিয়েছিল মমতা। এই অপরাধে মমতা এবং মমতাকে সাপোর্ট করার জন্য দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি খুব শীঘ্রই জেলে যাবে। তোকে আমি লিখে রাখলাম,
এই শহীদ পরিবারগুলো কিন্তু এবার এফআইআরটা করবে তাদের ঐতিহাসিক ন্যায় পাওয়ার জন্য। তারা ন্যায় পায়নি, আজকে তাদের চোখ খুলে গেছে। 44 জন, তার মধ্যে তৎকালীন সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত যখন সাক্ষী দিয়েছে। কেন? ওই ঘটনার অন্যতম সাক্ষ্য যার নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল তিনি যাননি। তাকে কেন সাক্ষীতে ডাকেনি? কার অঙ্গুলি হেলনে কমিশনের কাছে উপযুক্ত ডকুমেন্টস জমা পড়েনি, এটা সুপারিশনামায় লেখা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কেন এফআইআর করেনি মমতা বন্দ্যোপাধ্যায়? কেন সেদিন এই যে জমায়েত হয়েছিল, জমায়েতটা ভায়োলেন্ট হয়ে গেছিল, এই পাইপ গান, তরোয়াল, ডেগার কোথার থেকে এসেছিল? মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট অ্যারেস্ট করে ইন্টারোগেশন করুক, সব বেরিয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি দিনের বেলায় বলতে গেছেন, আমি বিশ্বাস করি উনি অপকৃতস্থ নন, সুস্থভাবেই গেছেন। এইসব কিস্তি খাওয়ার তো ওনার পলিটিক্যাল হিস্ট্রির পার্ট। বুদ্ধদেব ভট্টাচার্যকে জুতো মাথায় দিয়ে ঘোরাবেন, এনতেন অনেক কিছু বলেছেন উনি। এবারে শুভেন্দু অধিকারী, হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে বলেছেন। মানে আমি বলছি, দেখো, আমাদের চামড়ার মুখ থাকলে আমরা অনেক কিছুই বলতে পারি, দেশের বাক স্বাধীনতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক অশ্লীল মন্তব্য করতে পারি, অরাজনৈতিক অসাংবিধানিক কথাবার্তা বলতে পারি, অসংসদীয় কথাবার্তা বলতে পারি, যেটা ওনার মতন লোকের মানায়ও। লোকসভায় দাঁড়িয়ে সর্বোচ্চ ল মেকার প্রধানমন্ত্রীকে মিমিক্রি করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্পিকারকে মিমিক্রি করছে, এগুলো করেন। বাঙালি সংস্কৃতিতে বলা হয় এদেরকে কুলাঙ্গার। বাঙালি সংস্কৃতি এত উচ্চ জায়গায় বিরাজমান, তারপরেও এইসব দেখে আমাদেরও সন্দেহ হয় বাঙালি আদৌ কোনো শিক্ষিত জাতি ছিল, নোবেল পুরস্কার পেয়েছে কিনা। আমি সেই অ্যাসপেক্টে যাচ্ছি না। খেয়াল রাখতে হবে কল্যাণ ব্যানার্জির এই অকল্যাণকারী আচরণ এবার না ভারী পড়ে যায়। কারণ তিনি আজকে যে ভাষায় মুখ খুলেছেন, সেই ভাষা তার নেত্রী সম্পর্কেই মানায়। আজকে তিনি পলিটিক্যাল অক্সিজেন পেতে ওই মঞ্চটাকে ব্যবহার করে নেত্রীর মতন নেতা হতে চাইছেন। কল্যাণবাবু জেনে রাখুন, এবার আপনি জামানত বাজেয়াপ্ত হবে, কিংবা আপনার যে দলটি টিকিট দিত সেই দলটিই থাকবে না। সাধারণ মানুষের একটাই কথায়, আর শহীদের পরিবারের কাউকে বিশ্বাস করবেন না। দেখুন, ওই সময় কংগ্রেসের ছত্রছায়ায় যারা শহীদ হয়েছিল, কংগ্রেস কি তাদের সাথে ন্যায় করেছিল? রাও সরকার তখন চলছে, সেই রাও সরকার তখন এত বড় ঘৃণ অপরাধ, যেখানে বারবার করে 8 নম্বর কলামে কমিশনের 8 নম্বর পয়েন্টে বামফ্রন্টের ভূমিকাকে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের সাথে তুলনা করা হয়েছিল। তারপর এই সরকারটাকে পুষে রাখা হয়েছিল। নরসিমা রাও সরকার জ্যোতিবাবুর সাথে ফোনে কথা বলে এইটাকে কিন্তু একটা অশুভ আতাতের মাধ্যমে এই শহীদ পরিবারগুলোকে ন্যায় দেননি। মাথা রাখতে হবে এটা। ফলে কংগ্রেসের নৈতিক অধিকার নেই এই শহীদ পরিবারগুলোর মঞ্চ তৈরি করে আজকে লাফালাফি করার। দ্বিতীয়, মমতা ব্যানার্জি তো আন্দোলনটাকেই চুরি করেছিল। চুরি তো ওনার সম্পদ, চুরি ওনার রাইটস সংবিধানের। এই চুরি করে তিনি নন্দীগ্রামে আন্দোলনটাকে হাইজ্যাক করেছিলেন, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলনটাকে, সিঙ্গুরের আন্দোলনটাকে চুরি করেছিলেন। উনি একটার পর একটা বামফ্রন্টের সময় গণহত্যার সাথে যুক্ত সবাইকে রিওয়ার্ড দিয়েছেন। পরবর্তীকালে তার সরকারের সময় নন্দীগ্রামে গণহত্যার সব বড় বড় প্রমোশন পেয়েছিল। রিজানুর কাণ্ডে সমস্ত পুলিশ অফিসাররা বড় বড় পদ পেয়েছিল। ফাইল লোপাট, চিটফান্ডের ফাইল লোপাটের জন্য রাজীব কুমারকে বড় পোস্ট দিয়েছিলেন, মনে আছে তো তোমার? এই হেন মমতা ব্যানার্জির কোনো নৈতিক অধিকার নেই। আর মমতা ব্যানার্জিকে তখন আর 21শে জুলাই এগিয়ে দাঁড়াও, কোনো কারোটা এগিয়ে নেই। এই ঋতব্রত শিবির যারা সেদিন ক্রিম খেয়েছিল, ঋতব্রত তো সেদিন সিপিএম এ ছিল, তখন এই গণহত্যার তারা জাস্টিফিকেশন করেছিল, হ্যাঁ ভালো করেছে সিপিএম। তারা যখন তৃণমূলে এসেছে, তারাও কি মমতা ব্যানার্জির এই রিপোর্ট না পেশ করার জন্য কোনোদিন চাপ দিয়েছিল? বাইরে বলেছিল মমতা ব্যানার্জি কেন পাস করছেন না? প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা সঠিক করেনি, দলটা ছেড়ে চলে গেছিলেন, সইতে পারেননি। আর একটা মানুষ আজকে ঋত শিবির, মৃত শিবির, অনুগত শিবির, ডিমাহত শিবির, যারাই এইসব শহীদের তর্পণের নাম করে পলিটিক্যাল প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন, তাদের কারো নৈতিক অধিকার নেই। সাধারণ মানুষ এবং শহীদ পরিবার এদেরকে চিনে রাখুন এদেরকে। সম্ভব হলে যে ন্যায় দেওয়ার কথা কালকে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার পথ ধরে এদের বিরুদ্ধে এফআইআর করুন।
মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আপনার ন্যায্য ক্ষতিপূরণটা পাবেন। হয়তো দেরি করে পেলেন, হয়তো জীবনের সবকিছু আপনাদের হারিয়ে গেল, কিন্তু দেরিতে হলেও আপনারা ন্যায়টা পাবেন। সেই ন্যায়ের জায়গায় আসুন আপনারা।